Welcome back to my channel Success Teaching with Vlogs. Today I am going to tell about the topic verb. তাহলে আজ আমি verb নিয়ে আলোচনা করছি। So let's start. শুরু করা যাক। First we'll know what is verb. প্রথমেই আমরা জানব what is verb. A word denoting an action is called a verb. কাজ বা ক্রিয়া বোঝায় এমন শব্দকেই কিন্তু ভার্ব বলে, অর্থাৎ যে শব্দগুলি দ্বারা আমরা কোনো কাজ করা বোঝাবো সেগুলিই হলো ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল হলো সি মানে দেখা, গো যাওয়া, ওয়াক হাঁটা, সিট বসা। দেখো প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা করে ভার্ব। Verbs are divided into many kinds. At first we will discuss 4 kinds. ভার্বকে কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। আমি পরপর ভাগগুলো বলবো। প্রথমেই আমরা 4টা ভাগ নিয়ে আলোচনা করব। Verbs are divided into 4 kinds. কি কি? যেমন verb to be অর্থাৎ be verb, ঠিক আছে? To become something or someone, these verbs are to be used. হওয়া বোঝাতে এই ভার্ব কিন্তু ব্যবহার করা হয়। They are 8 in number. অর্থাৎ বি ভার্বকে তাহলে কয় ভাগে ভাগ করা যায়? 8 ভাগে। প্রেজেন্ট হলো এম, ইজ, আর, এগুলো হলো প্রেজেন্ট টেন্সে। পাস্ট হলো ওয়াজ, ওয়ার, এবং ফিউচার হলো শ্যাল বি, উইল বি। আর বি কিন্তু নিজেও একটা বি ভার্ব। বি ভার্ব হলো, বিটা কোনো টেন্স হবে না। তো এখানে তাহলে প্রেজেন্টে কটা বি ভার্ব? 3টে, পাস্টে হলো 2টো, ফিউচারে হলো 2টো, বি নিজে একটাই, টোটাল হলো 8 প্রকার। বি ভার্বের এক্সাম্পল হলো আই অ্যাম অ্যাক্টিভ অর্থাৎ এম, আমি কর্মঠ। নেক্সট হলো হি ইজ এ বয়, ইজ, সে একজন বালক, এটসেট্রা। নেক্সট হলো নাম্বার 2 ভার্ব টু হ্যাভ অর্থাৎ হ্যাভ ভার্ব। টু ডেনোট এ পজেশন উই ইউজ দ্য ভার্ব টু হ্যাভ। দে হ্যাভ 5 ডিফারেন্ট ফর্মস। অর্থাৎ আছে, অধিকারে আছে, অধিকারে থাকা, এরকম বোঝাতেই আমরা হ্যাভ ভার্ব ইউজ করব। হ্যাভ ভার্ব হলো 5 রকম। হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট, হ্যাড হলো পাস্ট, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ হলো ফিউচার। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আবার বলছি হ্যাভ, হ্যাজ হলো প্রেজেন্ট, হ্যাড হলো পাস্ট, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ হলো ফিউচার। অ্যাজ ফর এক্সাম্পল, আমার একটি ছাতা আছে, আই হ্যাভ অ্যান আমব্রেলা, অর্থাৎ হ্যাভ ভার্বের ইউজ। তার একটি গরু আছে, হি হ্যাজ এ কাউ, এটসেট্রা। থার্ড ওয়ান, সাম ভার্বস আর কল্ড ডিফেক্টিভ অক্সিলিয়ারি ভার্বস। দে আর কল্ড সো অ্যাজ উইদাউট এ সেকেন্ড ভার্ব আফটার দেম দে ক্যানট বি ইউজড ইন এ সেন্টেন্স। কতগুলি ভার্বকে ডিফেক্টিভ অক্সিলিয়ারি ভার্ব বলে? কারণটা হলো ডিফেক্টিভ মানে দোষযুক্ত। কেন এরকম বলা হয়? মানে এই অক্সিলিয়ারি ভার্বগুলো একা একা বসতে পারে না, একা একা কোনো সেন্টেন্সে ইউজ হতে পারে না। এরপরে আমাদের কোনো না কোনো মেইন ভার্ব বসাতেই হবে, তাই এগুলিকে কিন্তু বলে ডিফেক্টিভ অক্সিলিয়ারি ভার্ব। দে আর 16 ইন টোটাল। এই ডিফেক্টিভ অক্সিলিয়ারি এদের সংখ্যা হলো 16টি। আমি যেভাবে বলছি সেভাবেই যদি তোমরা পড়ো তাহলে কিন্তু খুব বেশি তাড়াতাড়ি মুখস্থ রাখতে পারবে বা মনে থাকবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ডেয়ার, নিড, ইউজ টু, ডেয়ার্ড, আর হলো ডার্স্ট, নিডেড। তাহলে এই হলো 16টা। আমি যেভাবে বলেছি ওভাবেই পড়বে, তাহলে একটা রাইমিংয়ে চলে আসবে, একটা ছন্দে পড়াটা মুখস্থ হয়ে যাবে। আমি 2-একটা সেন্টেন্স ইউজ বলবো। আমি যাব, আই শ্যাল গো,
এই যে দেখো শ্যাল হলো অক্সিলিয়ারি ভার্ব। কোন অক্সিলিয়ারি না ডিফেক্টিভ অক্সিলিয়ারি, কারণ তার পরে পরে মেইন ভার্ব গো বসেছে। গো ছাড়া আমরা কিন্তু এটা শ্যালটা ইউজ করতে পারবো না। আই উড গো, আমি যেতাম, এটসেট্রা। নেক্সট 4th ওয়ান, এটা হলো ডু ভার্ব। অল দ্য ভার্বস এক্সেপ্ট দ্য অ্যাবাভ ভার্বস আর ডু ভার্বস। এক্সেপ্ট দ্য অ্যাবাভ মানে এই ওপরের যে ভার্বগুলো বললাম, অর্থাৎ বি ভার্ব বলেছি 8টা, হ্যাভ ভার্ব 5টা এবং ডিফেক্টিভ অক্সিলিয়ারি বলেছি 16টা। এই 8 + 5 + 16 কত হয়? এটা হলো 29। 8 + 5 + 16 হলো 29। এই টোটাল 29টা ভার্ব বাদে বাকি যেগুলি আছে সেগুলিকে আমরা বলবো ডু ভার্ব। তাহলে এই বাকি সবগুলোই হলো ডু ভার্ব। ডু ভার্বের এক্সাম্পল হলো আই প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকালে খেলা করি। যে প্লেটা হলো ডু ভার্ব। দ্য গার্ল রিডস ডেইলি ইন দ্য মর্নিং, মেয়েটি রোজ সকালে পড়াশুনো করে। তাহলে যে রিডস এটা হলো ডু ভার্বের এক্সাম্পল। ভার্বস মে অলসো বি ডিভাইডেড ইন্টু 2 আদার কাইন্ডস, দে আর 2। আমি আগেই বলেছি ভার্বকে অনেক ভাগে ভাগ করা যায়, তো এখানে আবার 2 ভাগে ভাগ করেছি। তারা হলো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্বস। অর্থাৎ সিঙ্গুলার ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো হলো সিঙ্গুলার ভার্ব। মানে এগুলো সিঙ্গুলার সাবজেক্টের পরে শুধু বসবে। কোনো প্লুরাল সাবজেক্ট হলে তারপরে কিন্তু আমরা এই ভার্বগুলো কখনোই ইউজ করতে পারবো না। তাই এই কটা ভার্ব হলো সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল হলো আই ওয়াজ এ গার্ল, আমি বালিকা ছিলাম। হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। অ্যান্ড প্লুরাল ভার্ব হলো আর, ওয়ার, হ্যাভ, দিস 3 আর কল্ড প্লুরাল ভার্বস। কেন? কারণ এগুলিকে হচ্ছে আমরা শুধু প্লুরাল সাবজেক্টের পরেই বসাতে পারবো, তাই এগুলিকে বলে প্লুরাল ভার্ব। ইউ আর ক্লেভার, যে ইউ এর পরে কিন্তু আমরা আরই বসাবো। দে ওয়ার ব্রেভ, মানে এই আরটা হলো কিন্তু প্লুরাল ভার্ব, অর্থাৎ সাবজেক্ট যখন প্লুরাল হবে। এখানে ইউটা কিন্তু প্লুরাল হিসেবে ইউজ হয়েছে, যদিও ইউ এর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই কিন্তু প্লুরাল ভার্ব ইউজ হয়। ইউ এর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে না। ওকে, নেক্সট হলো ভার্বস মে অ্যাগেইন বি ডিভাইডেড ইন্টু 2 ক্লাসেস। ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্ব এবং মানে প্রধান ভার্ব, আর হলো অক্সিলিয়ারি মানে সাহায্যকারী ভার্ব। আমি কিন্তু অলরেডি ডিফেক্টিভ অক্সিলিয়ারিগুলো বলে দিয়েছি। তাহলে এই দেখি প্রিন্সিপাল ভার্ব। হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? এ সিঙ্গল ভার্ব ইজ নোন অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব হোয়েন ইট ইজ মোর দ্যান ওয়ান, দ্য সেকেন্ড অর দ্য লাস্ট ভার্ব ইজ দ্য প্রিন্সিপাল। একটিমাত্র বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে কিন্তু সেটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু যখনই দুটো ভার্ব থাকবে তখন কিন্তু লাস্টটা হলো প্রিন্সিপাল আর প্রথমটা হলো অক্সিলিয়ারি। অ্যাজ ফর এক্সাম্পল আই অ্যাম গুড, আমি ভালো। এখানে অ্যামটা হলো প্রিন্সিপাল ভার্ব, কিন্তু যখন আমি বলবো আই অ্যাম হেল্পড বাই মাই ফাদার, আমি আমার বাবা কর্তৃক সাহায্যকৃত হই, তখন কিন্তু অ্যামটা হলো অক্সিলিয়ারি, হেল্পটা হলো প্রিন্সিপাল ভার্ব। কারণ এখানে দুটো ভার্ব আছে, প্রথমটা অক্সিলিয়ারি, পরেরটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। নেক্সট, ভার্বস আর অ্যাগেইন ডিভাইডেড ইন্টু 2 ফর্মস। আবারও ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়, ট্রানজেটিভ অ্যান্ড ইনট্রানজেটিভ। হোয়াট ইজ ট্রানজেটিভ ভার্ব? দ্য ভার্ব হুইচ হ্যাজ অ্যান অবজেক্ট ইজ এ ট্রানজেটিভ ভার্ব। যে ক্রিয়ার কর্ম আছে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যে ভার্ব থাকবে তার যদি অবজেক্ট থাকে, কর্ম থাকে, তাহলে কিন্তু সেটা ট্রানজেটিভ ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল আমি পাখিটি দেখি, আই সি দ্য বার্ড। এই দ্য বার্ডটা হলো অবজেক্ট, তাহলে সিটা হলো ট্রানজেটিভ ভার্ব। টু ফাইন্ড আউট দ্য অবজেক্টস উই আর টু আস্ক দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম।
এখানে এই জিনিসটা শিখে রাখা ভালো, অর্থাৎ আমরা যে ট্রানজেটিভ ভার্ব কিনা সেটা বুঝতে গেলে কিন্তু আমাদের অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। অবজেক্ট থাকলে তবেই আমরা ট্রানজেটিভ বলবো, না থাকলে বলবো না। তাহলে অবজেক্টটা আমরা কি করে ফাইন্ড আউট করব, কি করে খুঁজবো? তো সেই ভার্বটাকে হোয়াট বা হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, যা আনসার পাবো সেটাই হলো ট্রানজেটিভ ভার্ব। যেমন আমি পাখিটি দেখি, আমি কি দেখি? পাখিটি। অর্থাৎ এই সি ভার্বকে যখন কি দ্বারা কোশ্চেন করা হলো তখনই কিন্তু পাখি আনসারটা আসলো, এবং সিটা আমরা তাহলে বুঝলাম ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ মনে রাখতে হবে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করতে হবে, কি বা কাকে। এ ভার্ব মে হ্যাভ টু অবজেক্টস, ওয়ান ইজ অ্যানিমেট অ্যান্ড দ্য আদার ইজ ইনঅ্যানিমেট। অর্থাৎ একটি ভার্বের দুটি কর্ম থাকতে পারে, একটি প্রাণীবাচক এবং অপরটি অপ্রাণীবাচক। অ্যাজ ফর এক্সাম্পল, আই রাইট ইউ এ লেটার। এখানে কিন্তু দুটো অবজেক্ট। আমি তোমাকে একটি চিঠি লিখি। আমি কি লিখি? একটি চিঠি, ইট ইজ অ্যান অবজেক্ট। অ্যান্ড আমি কাকে লিখি? তোমাকে লিখি, এটাও কিন্তু অবজেক্ট। তাহলে এখানে কটা অবজেক্ট পাওয়া গেল? দুটো অবজেক্ট। এখানে একটা রুলস আছে, সেটা মনে রাখতে হবে। যদি আমরা প্রাণীবাচকটাকে পরে দিই তাহলে কিন্তু তার আগে টু ইউজ করতে হবে। অর্থাৎ আমি যদি এভাবে বলতাম, আই রাইট এ লেটার টু ইউ, দেখো ইউটা হলো প্রাণীবাচক, তার যেহেতু ওটাকে পরে দিয়েছি তাই কিন্তু তার আগে টু বসালাম। কিন্তু আমি ফার্স্ট সেন্টেন্সটা এভাবে বলেছিলাম, আই রাইট ইউ এ লেটার। প্রাণীবাচকটাকে যদি সামনে দিই, প্রথমে বসাই, তাহলে কিন্তু টু এর এই ব্যাপারটা থাকছে না, এটা মাথায় রাখতে হবে। আমি যদি প্রাণীবাচক অবজেক্টটাকে পরে বসাই তাহলে টু ইউজ করতে হবে, আর প্রাণীবাচকটাকে যদি প্রথমে বসাই তাহলে টু ইউজ করতে হবে না। আই রাইট ইউ এ লেটার, এখানে টু এর ব্যাপার নেই, বাট আই রাইট এ লেটার টু ইউ, ইউটা পরে বসালে আমাকে টু ইউজ করতে হবে। নেক্সট ওয়ান হলো ইনট্রানজিটিভ ভার্ব। এ ভার্ব হুইচ হ্যাজ নো অবজেক্টস ইন অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। যে ক্রিয়ার কর্ম নেই তাকে কিন্তু ইনট্রানজিটিভ বা অকর্মক্রিয়া বলে। হি গোজ, এক্সাম্পল হলো হি গোজ, অর্থাৎ সে যায়, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। পাখি ওড়ে, দ্য বার্ড ফ্লাইস, এ গোজ ফ্লাইস, দিজ আর ইনট্রানজিটিভ ভার্বস। এগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব, মানে এদের কোনো অবজেক্ট নেই, অকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব ইউজড ট্রানজিটিভলি, কখনো কখনো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভলি ইউজ হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, ডোন্ট মুভ, অর্থাৎ নড়াচড়া করো না, মুভটা কিন্তু এখানে ইনট্রানজিটিভ ভার্ব, বাট এটা আমরা ট্রানজিটিভলি ইউজ করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, ডোন্ট প্লিজ মুভ দ্য টেবিল, দয়া করে টেবিলটি নাড়াবে না। এখানে কিন্তু দেখো একই ভার্ব, এটা কিন্তু ট্রানজিটিভলি ইউজ হলো, অর্থাৎ এখানে অবজেক্ট আছে, দ্য টেবিলটা হলো অবজেক্ট, তাই মুভ ভার্বটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু ইউজড করলাম ট্রানজিটিভলি। আবার একইভাবে ট্রানজিটিভ ভার্বস ইউজড ইনট্রানজিটিভলি, ট্রানজিটিভ ভার্বও কিন্তু আবার ইনট্রানজিটিভলি ইউজ হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি বলি স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে, এখানে কিন্তু ট্রানজিটিভ, অর্থাৎ স্পিক ভার্বটা ট্রানজিটিভ, কারণ তার ট্রুথ অবজেক্ট আছে। কিন্তু আমি যখন বলবো শি স্পিক্স সফটলি, এখানে কিন্তু দেখো ইনট্রানজিটিভ, মানে কোনো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভলি ইউজ হতে পারে, আবার ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভলি ইউজ হতে পারে। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্টটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তাই আমরা অবজেক্ট কিভাবে বের করব এটা তো শিখেইছি। নেক্সট, কগনেট অবজেক্ট। হোয়াট ইজ কগনেট অবজেক্ট, এটাও শিখে রাখতে হবে। ইনট্রানজিটিভ ভার্বস সামটাইমস টেক আফটার দেম অ্যান অবজেক্ট or similar in meaning to the verb. Such an object is called cognate object. রেনান মার্টিন এটা বলেছে। আচ্ছা দেখি তাহলে কগনেট অবজেক্ট
এটার বাংলাটা হলো সমধাতুজ কর্ম। কগনেট অবজেক্টটা তাহলে কি? কিছু অকর্ম ক্রিয়া মানে ইনট্রানজিটিভ ভার্ব তার নিজের অর্থের অনুরূপ একটি কর্ম গ্রহণ করে, এই ধরনের কর্মকে কিন্তু কগনেট অবজেক্ট বা সমধাতুজ কর্ম বলে। এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল, হি হ্যাজ লিভড এ পিসফুল লাইফ। সে এক শান্তিপূর্ণ জীবনযাপন করছে। সাধারণত লিভটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু এখানে দেখো অবজেক্ট নিয়েছে কি? পিসফুল লাইফ। ঠিক আছে, এটাই হলো কগনেট অবজেক্ট, অর্থাৎ লাইফ এই অবজেক্টটি সে গ্রহণ করেছে, আর ভার্বটির অর্থের মধ্যেই নাউনটির অর্থও রয়ে গেছে। জীবন ধারণ করার মধ্যেই তো জীবনও রয়ে গেছে, তাই না? হি হ্যাজ লাইভড এ পিসফুল লাইফ। এই লিভড আর লাইফ এটা কিন্তু এই লিভের সঙ্গে লাইফের একটা রিলেশন আছে, তাই এটাকে বলে যে কগনেট অবজেক্ট। অর্থাৎ আমরা যদি বলি হি র্যান এ রেস, দেখো এই যে র্যান আর রেস এটার সঙ্গে কিন্তু এই ভার্বটার সঙ্গে যখন অবজেক্টটার একটা রিলেশন থাকবে তখনই কিন্তু সেটা একটা অর্থ থাকবে, ভার্বের সঙ্গে সেই নাউনটিরও একটা অর্থ থাকবে, তখনই সেটা হলো কগনেট অবজেক্ট। সেই ভার্বগুলো কিন্তু ইনট্রানজিটিভ, কিন্তু তাদের একটা অর্থ আছে, একটা অবজেক্ট নিচ্ছে, তখনই সেটা কিন্তু কগনেট অবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আমরা জানবো কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস কিন্তু ভার্বের সঙ্গে জড়িত, অর্থাৎ কমপ্লিমেন্টস না জানলে, মোট কথা ভার্ব জানতে গেলেই আমাদের কমপ্লিমেন্টস জানতে হবে। কমপ্লিমেন্টস কি? যেমন কিছু ভার্ব আছে মেক, ক্রিয়েট, সাপোজ, থিঙ্ক, নেম, ইলেক্ট এটসেট্রা প্রভৃতি ট্রানজিটিভ ভার্ব, যেগুলির অর্থ অবজেক্ট ব্যবহারের পরেও কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। মানে এই ভার্বগুলির পরে অবজেক্ট থাকবেই, কিন্তু তারপরেও এদের অর্থগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ করতে পারি না। তার ফলে কি হয়? এটার অর্থ কমপ্লিট করতে গেলে আমাদের আরও অতিরিক্ত কিছু শব্দ এরপরে ইউজ করতে হয়। এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল, উই ইলেক্টেড হিম প্রাইম মিনিস্টার। অর্থাৎ আমরা যদি এটুকু বলতাম উই ইলেক্টেড হিম, সেক্ষেত্রেও কিন্তু দেখো উই সাবজেক্ট, ইলেক্টেড হলো ভার্ব, হিম কিন্তু অবজেক্ট থাকছে, কিন্তু এখানে মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। কি? আমরা তাকে নির্বাচিত করলাম, কোশ্চেন থেকে যাচ্ছে কি নির্বাচিত করলাম, এটা বললে মনে হয় কমপ্লিট হতো সেন্টেন্সটা, তাই না? তাই আমরা যদি বলি উই ইলেক্টেড হিম প্রাইম মিনিস্টার, আমরা তাকে প্রধানমন্ত্রী ইলেক্টেড করলাম, প্রধানমন্ত্রী নির্বাচিত করলাম, এখানে কিন্তু দেখো এই প্রাইম মিনিস্টার কথাটা এক্সট্রা কিছু শব্দ, দুটো শব্দ অর্থাৎ ইউজ করাতে এটা কমপ্লিট হলো, মিনিংটা মানেটা কমপ্লিট হলো। তাই এই অতিরিক্ত অংশটুকুই হলো কমপ্লিট করে বলে এটাকে বলে কমপ্লিমেন্ট। অতিরিক্ত অংশটুকু যদি আমরা না বসাতাম তাহলে কিন্তু অবজেক্ট বসানোর পরেও সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যায়। তাই যে শব্দগুলো দ্বারা সেন্টেন্সটাকে কমপ্লিট করছি সেটাই হলো কমপ্লিমেন্টস। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি বলি শি ইজ এ টিচার। এই যে টিচার, দেখো সে কে না একজন টিচার, এই টিচার শব্দটা দ্বারা কিন্তু এই সেন্টেন্সটা আমরা কমপ্লিট করছি, অর্থাৎ এই টিচারটা এখানে কমপ্লিমেন্ট। ওকে, অ্যাগেইন দ্য ভার্বস আর ডিভাইডেড ইন্টু টু কাইন্ডস। আবার ভার্বকে আমরা দুভাগে ভাগ করব, সেটা হলো ফাইনিট অ্যান্ড নন ফাইনিট ভার্ব। তো হোয়াট ইজ ফাইনিট ভার্ব? হর্নবাইয়ের মতে দ্য ভার্ব form that agrees with its subject in person and number is called a finite verb. তাহলে ফাইনিট ভার্ব কাকে বলবো? যে ক্রিয়ারূপ তার কর্তার পুরুষ ও বচন অনুসারী তাকে বলে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ সাবজেক্টটা তার পার্সন এবং নাম্বার দ্বারা সীমাবদ্ধ থাকবে। আমি এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। আই অলওয়েজ গো টু স্কুল টাইমলি। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু এই গোটা হলো ভার্ব, আই এবং ভার্বটি কর্তার পার্সন ও নাম্বার দ্বারা সীমাবদ্ধ। এই কারণেই বলবো
আমি যদি ওখানে আই না বসিয়ে হি বসাতাম, অর্থাৎ যদি বলতাম যে হি অলওয়েজ, তাহলে কিন্তু গো রাখতে পারতাম না, অর্থাৎ আমাকে সেটা গোজ করতে হতো। তাই যখন সাবজেক্ট নাম্বার ও পার্সেন্ট দ্বারা সেই ভার্বটা, সেই সাবজেক্টের নাম্বার ও পার্সেন্ট দ্বারা ভার্বটা সীমাবদ্ধ থাকবে, ওই ভার্বই আমাকে ওই ফর্মই ইউজ করতে হবে, সেটাই হলো ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট কি? এ নন ফাইনিট ভার্ব ইজ নট লিমিটেড বাই পার্সেন্ট অ্যান্ড নাম্বার অ্যাজ এ ভার্ব দ্যাট হ্যাজ এ সাবজেক্ট। এটা হচ্ছে রেনান মার্টিন। যাই হোক, রেনান মার্টিন বলেছে যে অসমাপিক ক্রিয়া সেই ক্রিয়ার কর্তার পুরুষ ও বচন দ্বারা সীমাবদ্ধ নয়, অনুসারী নয়, তখন কিন্তু তাকে আমরা বলবো নন ফাইনিট। মোট কথা, সাবজেক্ট অনুযায়ী সেই ভার্বটা ইউজ হবে না, তার পার্সন ও নাম্বার দ্বারা সীমাবদ্ধ থাকবে না যে ভার্বটা, সেটাই হলো নন ফাইনিট। এক্সাম্পল হলো আই অলওয়েজ ট্রাই টু গো টু স্কুল টাইমলি। এখানেও দেখো গো কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এখানে গোটা কিভাবে ইউজ হয়েছে, ওর কার্যটা মানে ও কী কাজ করেছে সেটা কিন্তু উল্লেখ হয়েছে, কিন্তু কর্তার উল্লেখ ছাড়াই, মানে আইয়ের জন্য এই গো ফর্মটা বসেছে এমনটা নয়। টু গো একটু ক্রিয়া বটে, কিন্তু সেই ক্রিয়ার কর্তার পুরুষ ও বচন দ্বারা সীমাবদ্ধ নয়। অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট যাই বসাই না কেন, এখানে টু এর পরে আমাকে গোই বসাতে হবে, তাই এটা হলো নন ফাইনিট ভার্ব। কিন্তু যখনই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার পার্সন ও নাম্বার দ্বারা, তখনই সেটা ফাইনিট ভার্ব। নেক্সট, ভার্বস মে অলসো বি ডিভাইডেড ইন্টু টু কাইন্ডস। ভার্বকে আমরা আরও দুভাগে ভাগ করতে পারি, স্ট্রং ভার্বস অ্যান্ড উইক ভার্বস। হোয়াট ইজ স্ট্রং ভার্বস? Strong verbs are so called because generally they are changed into past and past participle with a change in the vowels. They need no ed, d, t to be in the past and past participle. অর্থাৎ স্ট্রং ভার্বকে শক্তিশালী ভার্ব বলা হয়, কারণটা হলো ভাওয়েল চেঞ্জ করে এদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে হয়, ঠিক আছে। আর ইডি আমরা কিন্তু বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে কিভাবে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল চেঞ্জ করি, ইডি, ডি, টি যোগে, সেরকম কিন্তু এগুলি নয়। এক্সাম্পল হলো সিং, SING, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট আমরা কি করে করি দেখো, ভাওয়েল চেঞ্জ করে করছি, SANG, স্যাং। পাস্ট পার্টিসিপল বা এখন থার্ড ফর্ম বলে, সেটা হলো SUNG। ভাওয়েলটা কিন্তু প্রথমে আই, তারপরে এ, তারপরে ইউএ চেঞ্জ হয়ে গেল। এগুলোকেই বলে স্ট্রং ভার্বস। অর্থাৎ যে ভার্বগুলোর মাঝখানের ভাওয়েল চেঞ্জ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম করি, সেগুলিই হলো স্ট্রং ভার্বস। হোয়াট আর উইক ভার্বস? আর উইক ভার্ব কি? উইক ভার্বস আর কল্ড উইক অ্যাজ দে টেক ইডি, ডি, টি etc. after them to make them past and past participle, as like old men with sticks cannot walk without sticks. যাই হোক, উইক ভার্বগুলোকে উইক বলা হয়, দুর্বল বলা হয়, কারণ তারা বুড়োরা যেরকম লাঠির হেল্প ছাড়া হাঁটতে পারে না, তারাও কিন্তু এই যে ইডি, ডি, টি এরকম পার্টিকুলার এগুলোর দ্বারাই পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলে তাদেরকে আমরা চেঞ্জ করতে পারি। এটাই হলো উইক ভার্বস। অর্থাৎ যতগুলো ভার্ব আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলে চেঞ্জের সময় ইডি, ডি অথবা টি বসাবো, সেগুলো প্রত্যেকটিই কিন্তু উইক ভার্ব। যেমন প্লে, PLAY প্রেজেন্ট ফর্ম, পাস্ট হলো PLAYED এবং থার্ড বা পাস্ট পার্টিসিপেল হলো PLAYED। দেখো ইডি যোগ করে আমরা কিন্তু এটার পাস্ট এবং থার্ড ফর্ম করলাম। অর্থাৎ এগুলি হচ্ছে উইক ভার্বস। অ্যাগেইন ভার্বস আর ডিভাইডেড ইন্টু টু কাইন্ডস। আবার আমরা ভার্বকে দুভাগে ভাগ করতে পারবো, ইভেন্ট ভার্বস অ্যান্ড স্টেট ভার্বস। এখানে বোঝাই যাচ্ছে ইভেন্ট কথাটার মানে কিন্তু ঘটনা, স্পষ্টতই একটি যখন ঘটনা বোঝা যাবে সেগুলো হলো ইভেন্ট ভার্বস। আর যখন পক্ষান্তরে অবস্থাটা নির্দেশ করে, ঠিক আছে, সেটা হলো স্টেট ভার্বস। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ইভেন্ট ভার্ব হলো দ্য গার্ল ব্রোক হার নিউ ডল, ঠিক আছে, এখানে একটা ঘটনা বর্ণনা করছে, বালিকাটি কি করেছে, তার
পুতুলটি ভেঙে ফেলেছিল। এটা হলো ইভেন্ট ভার্বের এক্সাম্পল, মানে একটা ঘটনা বর্ণনা করছে। স্টেট ভার্বের এক্সাম্পল হলো উই ফিল প্রাউড অফ আওয়ার মাদারল্যান্ড। দেখো এখানে কিন্তু কোনো ইভেন্ট নেই, কোনো ঘটনা বর্ণনা করছে না, একটা অবস্থা বোঝাচ্ছে কি আমরা আমাদের মাতৃভূমির জন্য গর্ববোধ করি। এখানে দেখো পক্ষান্তরে একটা অবস্থা নির্দেশ করছে, কিন্তু না কী করি আমরা একটা ফিল করি, কি ফিল করি যে একটা প্রাউড, গর্ব। এটা হলো স্টেট ভার্বস। সাবজেক্টের সঙ্গে ভার্ব কিন্তু রিলেটেড, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এর মধ্যে রিলেশন আছে। তাই আমি এর পরে কোনো না কোনো ভিডিওতে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা করিয়ে দেব। In my next video, we will learn about adverb. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.